শিক্ষার্থী, আমি নবম শ্রেণীর জীববিজ্ঞান প্রথম অধ্যায় অর্থাৎ জীবন পাঠের যে তিনটা ক্লাস ছিল সেই তিনটা ক্লাস আপলোড করে দিয়েছি। তো অনেকে জিজ্ঞাসা করে যে সৃজনশীল প্রশ্নগুলো কত পৃষ্ঠার, আনসারগুলো কিভাবে করতে হয়, অথবা একটা উদ্দীপক বুঝতে গেলে যে সমস্যার সৃষ্টি হয় শিক্ষার্থীদের মাঝে, বা উদ্দীপক বুঝে একটা জিনিসের অ্যান্সার করা, মানে কোয়ালিটিফুল অ্যান্সার করা তারা নিয়ে আসতে পারবে। তো এই জিনিসগুলোর স্পেশালি সমাধান করা হবে আজকে, যে একটি উদ্দীপক কীভাবে বুঝতে হবে, বা ক, খ, গ বা ঘ কীভাবে অ্যান্সার করতে হবে, কতখানি অ্যান্সার করতে হবে, বা একটা প্রশ্ন কীভাবে প্রেজেন্টেশন করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে মোটামুটি চেষ্টা করব। প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটা সৃজনশীল আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কীভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা একটি সৃজনশীল দিয়েছি। সৃজনশীলের বলা আছে যে শিক্ষক একদিন ক্লাসে জীববিজ্ঞান পড়াতে গিয়ে আমিবা এবং রুই মাছ সম্পর্কে ক্লাসে বিস্তারিত আলোচনা করলেন। এখন প্রশ্ন দেওয়া আছে যে এখন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে জীববিজ্ঞান পড়াতে গিয়ে আমিবা এবং রুই, তাহলে আমিবা কথাটা যখনই আসে, আমিবা একটি প্রাণী, তো এই আমিবা কোন রাজ্যের সদস্য? তাহলে আমরা এখানে দেখছি যে আমিবা তো মনেরাও না, কেননা মনেরা হইতে গেলে তো এটা হচ্ছে এককোষী হবে, কেননা এদের ডিএনএ, তারপর হচ্ছে ক্রোমাটিন সূত্র বা ক্রোমাটিন জালিকা এবং রাইবোজোম ছাড়া তো অন্য কোনো কোষীয় অঙ্গাণু নাই। কিন্তু আমিবাতে দেখতে পাচ্ছি যে এরা একটু উন্নত, নিউক্লিয়াস সুগঠিত, ফটোসিনথেটিক বা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তাহলে এরা কি? এরা নিঃসন্দেহে দ্বিতীয় যে রাজ্যটা আছে প্রোটিস্টা, এই প্রোটিস্টা রাজ্যের সদস্য হচ্ছে অ্যামিবা। তাহলে আমি কিন্তু উদ্দীপক করে জেনে গেলাম যে এ প্রোটিস্টা রাজ্যের একজন সদস্য। অপরদিকে কি দ্বিতীয় প্রাণীটির নাম কি? রুই মাছ। এই রুই মাছ দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে রুই মাছ অ্যানিমেলিয়া রাজ্যের একটি সদস্য। কেন? রুই মাছ হচ্ছে প্রাণী, অর্থাৎ অ্যানিমেল মানে প্রাণী, অ্যানিমেল থেকে অ্যানিমেলিয়া। তো আমরা বুঝতে পারতেছি যে রুই মাছ অ্যানিমেলিয়া রাজ্যের সদস্য, সুগঠিত যার নিউক্লিয়াস এবং জটিল টিস্যুতন্ত্র থাকবে। এখন প্রশ্নে দেখি যে প্রশ্নে কি চেয়েছে। এখানে প্রশ্নে চেয়েছে কি, 1 নম্বর হেটেরোট্রফিক কি। আগে আমি একটু বলে নেই যে সৃজনশীলের ক এবং খ উদ্দীপক রিলেটেড নাও হতে পারে, কারণ এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। তবে সৃজনশীলের গ এবং ঘ এই দুইটা প্রশ্ন উদ্দীপক রিলেটেড বা উদ্দীপক সম্পর্কিত হয়ে থাকে। তো আমরা প্রথম সৃজনশীল এমনিতেই ক খ তারপরে দিয়ে রাখছি, একটু জানার জন্য একটু শুধুমাত্র দেখবো। ক নম্বর হেটেরোট্রফিক কি? হেটেরোট্রফিক যাদের শরীরে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, প্লাস্টিডের ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, যারা খাদ্য সংশ্লেষ বা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করতে পারে না, অর্থাৎ নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে না, তারাই হেটেরোট্রফিক বা তাদের হেটেরোট্রফিক বলে, বা এটাই হেটেরোট্রফিক। যেমন কি? যেমন হচ্ছে উন্নত শ্রেণীর প্রাণী, অর্থাৎ মানুষ, আমরা বলতে পারি মানুষ, রুই মাছ, যে সমস্ত প্রাণী আছে। খ নাম্বার জীবের শ্রেণীবিন্যাস। ক নাম্বার কিন্তু হেটেরোট্রফিক কি, এই প্রশ্নের অ্যান্সারে সাধারণত 1 লাইন বা 2 লাইন সর্বোচ্চটা হয়ে থাকে প্রশ্নভেদে। আবার অনেক সময় চাওয়া হয় যে পূর্ণরূপ লেখো, যেমন ICJN বা ICBN এর পূর্ণরূপ লেখো, তাহলে কিন্তু 1 লাইনে প্রশ্নের অ্যান্সার শেষ। খ নাম্বার কি বলতেছে, জীবের শ্রেণীবিন্যাস প্রয়োজন কেন? খ নাম্বারে যেহেতু 2টা মার্ক আছে, তাই আমাকে এখানে মোটামুটি প্রশ্নভেদে 3-4 লাইন বা 4 থেকে 5 লাইন আমাদের অ্যান্সার নিয়ে আসতে হবে। তাহলে জীবের শ্রেণীবিন্যাস প্রয়োজন কেন, এটার আনসার যদি বলি যে পুরোই এই পৃথিবীতে 13 লক্ষ বা 17 লক্ষ বা ক্রমান্বয়ে বাড়ছে, তো 13 লক্ষ জীব প্রজাতি আছে, উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি আছে, আমরা ধরে নিলাম। তা এখন এই 13 লক্ষ প্রজাতির সম্পর্কে কারো একা পক্ষে জানা কি সম্ভব? অবশ্যই সম্ভব নয়। তাহলে অল্প পরিশ্রমে, অল্প সময়ে এবং সঠিকভাবে জানার জন্য আমাদের শ্রেণীবিন্যাস জ্ঞানটা প্রয়োজন। এবং এই ক্ষেত্রে বিজ্ঞানীরা যে 7টা ধাপের বা 7টা কোডের অবতারণা করছে, সেই 7টা কোডের সমন্বয়ে একটি জীবের বৈজ্ঞানিকভাবে নামকরণ, শ্রেণীবিন্যাস করা হয়, যেটা কিনা সহজে বোঝা যায়, যেটা থেকে যে এই প্রাণীটি কোন রাজ্যের সদস্য, এই প্রাণীটি কোন পর্বের বা কোন শ্রেণীর, কী ধরনের খাবার খায়, কোন পরিবেশে বসবাস করে।
তো আমরা এই শ্রেণীবিন্যাসের 7টি কোড এখান থেকে একটি প্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে পারি এবং বুঝতে পারি যে এই প্রাণীটি কোথায় বসবাস করে বা আমাদের পরিবেশের সঙ্গে কি মানে সম্পর্ক বা কি উপকার করে থাকে এবং সহজে এবং সুশৃঙ্খলভাবে মানে অল্প সময়ে জানা যায় প্রাণী সম্পর্কে। এই কারণে শ্রেণীবিন্যাস প্রয়োজন। এখানে মোটামুটি আমরা ক নম্বরে 4 থেকে 5 লাইন প্রশ্নের অ্যান্সার দিতে পারি। এখন গ নম্বরের প্রশ্ন আছে কি, গ এবং ঘটা হচ্ছে উদ্দীপক রিলেটেড, কেননা এই দুইটা প্রশ্ন নিয়ে আমরা হচ্ছে জানবো প্রত্যেকটি সৃজনশীল। তো উদ্দীপকে উল্লেখিত প্রথম প্রাণীটির রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত প্রথম প্রাণীটি, তাহলে এখানে যে প্রথম প্রাণীটির আমরা কি পড়ছিলাম, এটা হচ্ছে অ্যামিবা, এটা রুই কি প্রথম? রুই নয় তো, কেননা শিক্ষক একদিন ক্লাসে জীববিজ্ঞান পড়াতে গিয়ে অ্যামিবা প্রথম প্রাণীটি আসতেছে হচ্ছে অ্যামিবা, তার মানে অ্যামিবাকে নিয়ে আমাদের গ নম্বরে অ্যান্সারে আসতে হবে। তাহলে উদ্দীপকে উল্লেখিত প্রথম প্রাণীটির রাজ্যগত বৈশিষ্ট্য। এখন অ্যামিবা কোন রাজ্যের? আমরা তো আগেই এটা ভেঙে নিয়েছি যে অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের, কেননা ইউক্যারিওটা যে সুপার কিংডম, 2 নম্বর সুপার কিংডম ইউক্যারিওটা আছে, এর ইউক্যারিওটার প্রথম রাজ্যটা হচ্ছে এই প্রোটিস্টা। তাহলে প্রোটিস্টা কি বলতেছে যে প্রথম প্রাণীটির রাজ্যগত বৈশিষ্ট্য, তার মানে প্রোটিস্টা একটি রাজ্য, প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করতে হবে। তাহলে অ্যান্সারটা কিভাবে করতে হবে? এটা পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, মানে দুটো পেজ আমরা নিছি যে অ্যান্সার আমরা কিভাবে যাব। এখানে দিয়ে দিবা যে সৃজনশীলের গ, বা যেভাবে দাও না কেন একটি গ। প্রথমে তোমাকে স্যারকে জানাতে হবে বা প্রেজেন্টেশনে লিখতে হবে যে উদ্দীপকের প্রথম প্রাণীটি অ্যামিবা, যার রাজ্য প্রোটিস্টা। আগে জানিয়ে দিতে হবে যে এই প্রাণীটির অবস্থান কি, কোন জায়গায় থাকে। তাহলে উদ্দীপকের প্রাণীটি হচ্ছে অ্যামিবা, এই কোন রাজ্যে থাকে? এই প্রোটিস্টা রাজ্যে থাকে। তাহলে উদ্দীপক অনুযায়ী নিচে প্রোটিস্টা রাজ্যের অর্থাৎ অ্যামিবার বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করা হলো। তাহলে এর বৈশিষ্ট্য দিয়ে দিবে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে প্রথম প্রাণীটি তাহলে অ্যামিবা, এই অ্যামিবার যে অ্যামিবা তাহলে প্রোটিস্টা রাজ্যের বাসিন্দা। তাহলে প্রোটিস্টা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে এইটা ঢালাভাবেও দেওয়া যায়, পয়েন্ট আকারেও দেওয়া যায়, তবে আমার মনে হয় যে পয়েন্ট আকারে দেওয়া বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। নিচে অ্যামিবার রাজ্যগত বৈশিষ্ট্য আলোচনা করা হলো, এইভাবে দিয়ে পয়েন্ট আউট করে দিয়ে দিলাম। অবশ্যই এখানে খেয়াল রাখবে যে রোমান সংখ্যা দিলে এটা বেশি মানে বেটার হয়। পয়েন্টগুলো রোমান সংখ্যা দিয়ে দিলাম, 1 2 3 4। মোটামুটি যেহেতু সৃজনশীল গয়ের আনসার, তাই একটু আমাদের ন্যূনতম একটা পৃষ্ঠা তো লিখতেই হবে। গয়ের আনসার ন্যূনতম একটা পৃষ্ঠা লিখতেই হবে, এখন যেভাবে হোক। তবে অবশ্যই ভ্যালিড শব্দ দিয়ে কিন্তু অ্যান্সারগুলো করতে হবে। এখন আজে বাজে শব্দ দিয়ে আমি হচ্ছে 1 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠা নিয়ে গেলাম, সেটা কিন্তু হবে না। মোটামুটি অ্যান্সার ভালোভাবে করতে হবে। যেহেতু এটা সায়েন্সের একটা বিষয়, তাই অত বড় হয়তো বা লেখার স্কোপ থাকে না প্রশ্ন অনুযায়ী। তবে চেষ্টা করা উচিত কোয়ালিটিফুল অ্যান্সার করা এবং মোটামুটি একটু এক্সটেন্ড করা অ্যান্সারগুলোকে। এরপরে কি আছে? উদ্দীপকের জীব দুটি প্রাণী হওয়া সত্ত্বেও, উদ্দীপকের দুইটি জীব অর্থাৎ অ্যামিবা এবং রুই, দুইটি জীব প্রাণী হওয়া সত্ত্বেও এরা ভিন্ন রাজ্যের অন্তর্ভুক্ত। বিশ্লেষণ করো। বোঝাতে যাচ্ছে যে অ্যামিবা হচ্ছে, আমরা গ থেকে পাইছি যে স্যার অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের বাসিন্দা বা অন্তর্ভুক্ত একটি প্রাণী, এবং রুই কি? রুই অ্যানিমেলিয়া, কারণ এর প্রাণ আছে। এর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়, রুই হচ্ছে হেটেরোট্রফিক, কারণ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, আর যারা খাদ্য তৈরি করতে পারে না তারাই হচ্ছে হেটেরোট্রফিক। তাহলে হেটেরোট্রফিক কি? হেটেরোট্রফিক হইলে সে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত হবে, যেটি টিস্যুতন্ত্র আছে, খাদ্য গলদকরণ করে খায়। ওকে, তাহলে যৌন জনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে থাকে। তাহলে আমরা থেকে বুঝতে পারি যে অ্যামিবা প্রোটিস্টা এবং রুই হচ্ছে অ্যানিমেলিয়া, এই সমস্ত কারণের জন্য। ওকে, আর কি আছে? হ্যাঁ, তো এটার আনসারও কিন্তু সেম ভাবেই হবে, কেননা ওইখানেও সৃজনশীল ঘয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সৃজনশীল ঘয়ের ক্ষেত্রেও তোমাকে আগে জানিয়ে দিতে হবে যে উদ্দীপকের প্রথম প্রাণীটি হচ্ছে অ্যামিবা, যার রাজ্য প্রোটিস্টা,
যার রাজ্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠা নিচে বৈশিষ্ট্য আলোচনা করা হলো দিয়ে রোমান সংখ্যা দিয়ে অ্যান্সারগুলো করবে। এর বৈশিষ্ট্য যেহেতু ভয় অ্যান্সার করতেছি, ভয়ের এর 4-5টা বৈশিষ্ট্য দেওয়ার পরে উদ্দীপকের দ্বিতীয় প্রাণীটির নাম কি? দ্বিতীয় প্রাণীটির নাম হচ্ছে রুই, যার রাজ্য হচ্ছে অ্যানিমালিয়া। এর দেওয়ার পর যে অ্যানিমালের বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো, এটাও রোমান সংখ্যা দিয়ে 1 2 3 4টা বা 5টা দেওয়ার পর নিচে তুমি 2 লাইনে তখন তোমাকে আবার দিতে হবে, নিজের মতামত পেশ করতে হবে যে এই সমস্ত কারণের জন্য বা এই সমস্ত বৈশিষ্ট্য থাকার জন্য অ্যামিবা এবং রুই একই প্রাণী বা প্রাণী হওয়া সত্ত্বেও তারা ভিন্ন দুটি রাজ্যের অন্তর্ভুক্ত, অর্থাৎ অ্যামিবা প্রোটিস্টা এবং রুই মাছ হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের। ওকে, এভাবে বর্ণনা শেষ করতে হবে। তাহলে মোটামুটি ভয় কিন্তু আমাদের 1 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠার প্রায় কাছাকাছি অ্যান্সার যাবে মোটামুটি। এটা তো আর ইতিহাস সাবজেক্ট না যে আমি 2 থেকে 3 পৃষ্ঠা পর্যন্ত অ্যান্সার করে দিলাম, এরকম না। এটা যেহেতু ঘ এবং সায়েন্স রিলেটেড একটা বিষয়, সেহেতু আমরা হচ্ছে মোটামুটি 1.5 থেকে 2 পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকবো, বা 2 পৃষ্ঠা যতখানি পারা যায় এক কথায় প্রশ্ন অনুযায়ী। যদি 2 পৃষ্ঠা পার হয়ে যায় অনেক সময় অ্যান্সার করতে যেয়ে এবং গুরুত্বপূর্ণ তথ্য সংযোজন করতে যেয়ে, তাহলে দেওয়া যায়, সমস্যা নেই। ওকে, দ্বিতীয় সৃজনশীল আমরা একটু দেখবো। দ্বিতীয় সৃজনশীল, তো দ্বিতীয় সৃজনশীলে 3টি জীব দেওয়া আছে, 3টি জীবের ছবি দেওয়া আছে। ছবি দেখে আগে চিন্তা করবো যে এই ছবিগুলো অনুযায়ী এই জীবগুলো মানে কোন কোন রাজ্যে পড়তেছে। আমরা একটু উদ্দীপকটা ভেঙে নিব। প্রথমে প্রশ্নের আনসারে যাওয়ার আগে উদ্দীপকটা আগে ভেঙে নিতে হবে, এটা হচ্ছে নিয়ম। প্রশ্নে কি আছে সেটা পরের হিসাব, আগে উদ্দীপকে কি বলতেছে বা উদ্দীপকে কি চেয়েছে সেটা আগে মাথায় ঢুকিয়ে নিব বা সেটা আগে বিশ্লেষণ করে নিব, তারপর প্রশ্ন। তো প্রথমে একটি ছবি দেওয়া আছে, দেখা যাচ্ছে যে আঁকা বাঁকা অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত। এটা আছে লম্বা একটা সূত্রাকার, মানে ফিলামেন্টস জাতীয়। তো ফিলামেন্টস জাতীয় এই জিনিসটা আমরা পড়ছিলাম কোন জায়গায়? এরা কলোনিয়াল ফিলামেন্ট জাতীয় এবং এদের নিউক্লিয়াস মেবি সুগঠিত নয়। তাহলে এরা কোন কোন রাজ্যে পড়তেছে, এদের নাম কি? তাহলে যেহেতু এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস সুগঠিত নয় মানে যখনই নিউক্লিয়াস সুগঠিত কথাটা আসে যে নিউক্লিয়াস সুগঠিত নয় এবং ফিলামেন্টাস, অর্থাৎ এরা এককোষী কিংবা কখনো কখনো অকোষী। তাহলে এই কথাটা যখন আসে তখন যে রাজ্যের কথা মনে পড়ে সেটা হচ্ছে মনেরা, প্রথম রাজ্য মনেরা। তাহলে ডেফিনেটলি এটা মনেরা রাজ্যের একটি বাসিন্দা। তার মানে এর নাম কি ছিল? এর নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল বা নষ্ট। তাহলে নীলাভ সবুজ শৈবাল বা নষ্ট আমরা জেনে গেলাম যে প্রথম প্রাণীটি, অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল নষ্ট। তার মানে এ হচ্ছে প্রথম রাজ্য, অর্থাৎ মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত একটি জীব। দ্বিতীয় বি রাজ্যে একটি ছবি দেখতে পাচ্ছি, মাশরুম, ব্যাঙের ছাতা বা অ্যাগারিকাস। তো এটা যখনই কথা মানে এটা যখনই এই ছবিটা যখনই আসে তখনই মনে হয় যে কি, প্রথমে যে কথাটা মনে হয় এই ছবিটি দেখে যে এদের কোষের প্রাচীর কাইটিন নির্মিত। এরা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে না, বিকজ এতে এদের দেহে বা এদের শরীরে কোনো ক্লোরোফিল নাই, কোনো ক্লোরোফিল নামক কোনো অঙ্গাণু নেই। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এই খাবার তৈরি করতে পারে না, বা ব্যাঙের ছাতা বা মাশরুম বা ছত্রাক। তাহলে ফানজাই রাজ্যে, ফানজাই রাজ্যের একটি বাসিন্দা এই মাশরুম। অপরদিকে সি একটি পাখির ছবি দেওয়া আছে, এখানে আমরা বলতে পারি যে এটা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত একটি প্রাণী। তাহলে এই যেহেতু প্রাণী, তাহলে ডেফিনেটলি অ্যানিমেলিয়া রাজ্য, অর্থাৎ পঞ্চম রাজ্যের একজন বাসিন্দা। তাহলে এই মনেরা রাজ্যের বাসিন্দা, অর্থাৎ এ হচ্ছে তৃতীয় রাজ্য ফানজাই, অর্থাৎ 3 নম্বর রাজ্য, এ হচ্ছে পঞ্চম, অর্থাৎ হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের বাসিন্দা। এখন আমরা প্রশ্নে আসতেছি কি, খ নম্বর আবারও দিয়েছি এখানে একটু ব্যাপারের জন্য, কারণের জন্য। তো আমরা অনেক সময় দেখি যে মানুষের যে বৈজ্ঞানিক 7টি ধাপ আছে, এই যে প্রথমে আছে হচ্ছে কিংডম অর্থাৎ অ্যানিমেলিয়া, তারপর হচ্ছে ফাইলাম অর্থাৎ কর্ডাটা, তারপর ক্লাস হচ্ছে ম্যামালিয়া, তারপর অর্ডার আছে প্রাইমেট, এরপর আছে কি ফ্যামিলি আছে হোমিনিডা, এরপর জেনাস অর্থাৎ গণ হোমো, এবং স্পেসিস হোমো সাপিয়েন্স। তো এদের প্রত্যেকটির অর্থই আমাদের পৃথকভাবে জানার দরকার হয়। এই কারণের জন্য যে সৃজনশীল ছয় অনেক সময় আমরা দেখতে পাই যে হোমো সাপিয়েন্স অথবা মানুষ কেন প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত একটি জীব, কেন সে প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত, অথবা মানুষ কেন হচ্ছে
জেনাসে অন্তর্ভুক্ত, অর্থাৎ মানুষ কেন মামালিয়া ক্লাসে অন্তর্ভুক্ত, এই সমস্ত প্রশ্নগুলো অ্যান্সার আমাদের দিতে হয়, বা দিতে যে এই যে 7টা ধাপ আছে মানুষের বৈজ্ঞানিক ধাপ, এই ধাপটা ব্যাখ্যা মূলত আমাদের জানতে হয়। তাহলে মানুষ প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত, এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত কেন? কেননা এর দৃষ্টিশক্তি প্রখর। মানুষই একমাত্র জীব যে কিনা যে কোনো ধরনের বস্তু হাত দিয়ে সুগঠিতভাবে আঁকড়ে ধরার ক্ষমতা রাখে এবং দৃষ্টিশক্তি প্রখর হওয়ার জন্য মানুষ প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত। এখানে ম্যামালিয়া থাকতে পারে, যদি ম্যামালিয়া ক্লাসে অন্তর্ভুক্ত হতো কেন? যদি ম্যামালিয়া ক্লাস থাকতো, যে প্রাইমেট না থেকে মনে করো যে ম্যামালিয়া ক্লাস। মানুষ কেন ম্যামালিয়া শ্রেণীতে অন্তর্ভুক্ত? ম্যামালিয়া কথাটা যখনই আসে তখনই বুঝবে যে স্তন পান করায়, অর্থাৎ বাচ্চারা দুধ পান করে মায়ের কাছ থেকে, এবং যাদের শরীরে লোম বা চুল আছে ত্বকে, তারা হচ্ছে ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। ব্যাস, আনসার শেষ। এটা সর্বোচ্চ বা 2 থেকে 3 লাইন যাবে, একটু সুন্দর করে আনসার করতে হবে আমাদের অবশ্যই। হ্যাঁ, গ নাম্বার কি বলতেছে? গ নাম্বার বলতেছে যে চিত্র এ এর গঠন বৈশিষ্ট্য লিখো। লিখো। তাহলে এ তে কি আছে? এতে আমরা জানলাম যে মনের রাজ্যের একজন বাসিন্দা নীলাভ সবুজ শৈবাল, অর্থাৎ এরা সুপার কিংডম 1 এ কে ছিল? সুপার কিংডম 1 এ কে ছিল? প্রোক্যারিওটা। আগের, ক্যারিওটা ইকুয়াল ক্যারিয়ন, অর্থাৎ নিউক্লিয়াস, আগের নিউক্লিয়াস, যা সুগঠিত নিউক্লিয়াস নয় বা যা অ্যাডিকোষিক, যা এককোষিক। তাহলে প্রোক্যারিওটা, সুপার কিংডম প্রোক্যারিওটা, এর প্রথম রাজ্য হচ্ছে মনেরা। তাহলে মনেরা রাজ্যের বাসিন্দা হচ্ছে নস্টক। তাহলে বৈশিষ্ট্যগুলো দিয়ে দিবেন যে হচ্ছে এককোষী, ফিলামেন্টাস, তারপর কোষে শুধুমাত্র ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম এবং রাইবোজোম দানা আছে, এছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু নাই, নিউক্লিওলাস বা নিউক্লিয়ার মেমব্রেন নাই, কিংবা দেখা যাচ্ছে অন্য কোনো কোষীয় অঙ্গাণু, যেটা বললাম তার মধ্যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডা, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো হচ্ছে নাই। ওকে, এছাড়া কি আছে? এরা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে থাকে। আবার কেউ দেখা যাচ্ছে ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষণ প্রক্রিয়াও খাবার প্রস্তুত করে থাকে। যাদের দেহে তুলনামূলক ওই যে একটু ক্লোরোফিল অঙ্গাণু আছে, তারা অনেক সময় খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তো এই বৈশিষ্ট্যগুলো দেওয়ার পর উদাহরণ দিয়ে দিতে হবে 2-1টা, এই আর কি। তাহলে মনে রেখে এর রাজ্যগত যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা দিয়ে দিবে। তার আগে অবশ্যই তোমাকে জানাতে হবে যে উদ্দীপকের এ প্রাণীটি নীলাভ সবুজ শৈবাল বা নস্টক, যে কিনা সুপার কিংডম 1 প্রোক্যারিওটার রাজ্য 1 মনেরায় অন্তর্ভুক্ত। তাহলে উদ্দীপকের এ অর্থাৎ নস্টকের বৈশিষ্ট্যটি নিচে আলোচনা করা হলো। এইভাবে দিয়ে 4টা বা 5টা সুন্দর করে বৈশিষ্ট্য দেওয়ার পর ক্লোজ করতে হবে, এই আর কি। এটা হচ্ছে সৃজনশীল গয়ের অ্যান্সার গেল। ঘয়ে কি? উদ্দীপকের বি ও সি এর মধ্যে কোনটি অধিক উন্নত? কেন? এটা বিশ্লেষণ করো। প্রথম অধ্যায় অর্থাৎ জীবন পাঠের যে প্রশ্নগুলো এখানে আছে, বেশিরভাগই দেখা যায় যে কে কার থেকে বেশি উন্নত এবং কেন উন্নত, অথবা দুইটার মধ্যে তুলনা করো, ঘতে দেওয়া হয়, অথবা রাজ্যগত বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নগুলো এই ঘয়ে তুলনামূলক দেওয়া হয়। এই কারণে 5টা রাজ্য সো ইম্পর্ট্যান্ট। 5টা রাজ্য এইখানে মানে জানতেই হবে এর বৈশিষ্ট্য। 5টা রাজ্য যদি কেউ না জানে তাহলে কিন্তু প্রথম অধ্যায়ের পড়াটা তার জন্য আমি মনে করি যে সে ব্যর্থ, সে কোনো প্রশ্নের অ্যান্সারই করতে পারবে না। কারণ 5টা রাজ্যের বৈশিষ্ট্য 100% জানাই লাগবে। ওকে, তাহলে 5টা রাজ্যের বৈশিষ্ট্য জানলে হবে কি যে সৃজনশীল গ এবং ঘ অর্থাৎ 7 মার্কের প্রশ্ন তুমি কমন পাবে এখান থেকে। যদি নাও পাও 7 মার্কের প্রশ্ন কমন পাবে এখান থেকে। ওকে, এছাড়া আরো 2-1টা জিনিস আছে ইম্পর্টেন্ট, যেমন মানুষের বৈজ্ঞানিক যে ধাপগুলো এবং নামকরণের যে নিয়মগুলো, এই 2টা জিনিস আমাদের জানতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে ঘয়ের অ্যান্সারে দেখতে পাচ্ছি যে বি এবং সি এর মধ্যে কোনটি বেশি উন্নত বা অধিক উন্নত এবং কেন। তাহলে বি প্রাণীটি কি ছিল? বি প্রাণীটি অবশ্যই ফাঞ্জাই রাজ্যের বাসিন্দা, মাশরুম বা ব্যাঙের ছাতা যেটাকে আমরা বলে থাকি। আর সি কি? সি একটি পাখি, অর্থাৎ অ্যানিমেল রাজ্যের একজন বাসিন্দা।
তাহলে এভাবে লিখতে হবে যে উদ্দীপকের, প্রথমেই জানাতে হবে কি যে উদ্দীপকের বি প্রাণীটি আমরা দিতে পারি যে কিসে, তোমার হচ্ছে ফাঞ্জাই। হ্যাঁ, ফাঞ্জাই রাজ্যের একজন বাসিন্দা। এর বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো, দিয়ে রোমান সংখ্যা দিয়ে দিবে, রোমান সংখ্যা দিয়ে 4টা বা 5টা পয়েন্ট আউট করে দিবে। এরপরে আবার দিয়ে দিবে যে আবার উদ্দীপকের সি, প্রাণীটি অ্যানিম্যালিয়া রাজ্যের সদস্য, এর বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো। আলোচনা শেষে তোমার মতামত দিয়ে দিবে 2 থেকে 3 লাইনে যে এই কারণগুলোর জন্য উদ্দীপকের বি ফাঞ্জাই সি থেকে অনুন্নত, অথবা বি এর চাইতে সি বেশি উন্নত। তোমার নিজের মতামত দিয়ে দিবে বৈশিষ্ট্য দেওয়ার পর নিচে 2-3 লাইনে যে এই বৈশিষ্ট্যগুলো থাকার জন্য বি সি অথবা সি বি এর চাইতে যেটা বলবে প্রশ্ন অনুযায়ী এর থেকে এইটা বেশি উন্নত। ওকে, শেষ হয়ে গেল। এই প্রশ্নটা মূলত 1.5 থেকে 2 পৃষ্ঠার মতো প্রায় যাবে এই সৃজনশীল হয়। ওকে, 3 নম্বর একটি সৃজনশীল নিয়ে আসছি। 3 নম্বর সৃজনশীলে দেখা যাচ্ছে যে এ দিয়ে লেখা আছে কি কাইটিন দিয়ে গঠিত কোষ প্রাচীর, বি নম্বরে দেওয়া আছে কি সপুষ্পক জীব, সি এ দেওয়া আছে খাদ্য গলদকরণকারী জীব। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে এতে কি দেওয়া আছে কাইটিন দিয়ে গঠিত কোষ প্রাচীর, তাহলে কাইটিন দিয়ে গঠিত কোষ প্রাচীর কার? কাইটিন। তাহলে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাদের তো কাইটিন, তার মানে কাইটিন কাদের থাকে? ফাঞ্জাই রাজ্যের থাকে, অর্থাৎ যারা ছত্রাক, ডেফিনেটলি। আর ছত্রাকের কথা মনে হলে আরেকটা কথা মনে হয় কি যে আমাদের যত ধরনের স্কিন বা ডার্মাল প্রবলেম সৃষ্টি হয় তো সবগুলোই কিন্তু সবগুলো বলতে বেশিরভাগই এই ছত্রাকজনিত রোগ। ওকে, তাহলে দেখা যাচ্ছে কি যে কাইটিন দিয়ে গঠিত কোষ প্রাচীর কার? একমাত্র ছত্রাকে থাকে। দেখা যাচ্ছে যে এই আলোচ্য অনুযায়ী, এই বিষয় মানে এই পাঠ অনুযায়ী দেখা যাচ্ছে যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। ওকে, তাহলে আমরা দেখে নিলাম যে এটা হচ্ছে ছত্রাক, এর রাজ্য ফাঞ্জাই। কোনো কথা ছাড়াই বোঝা গেল যে এর রাজ্য হচ্ছে ফাঞ্জাই। ওকে, ফাঞ্জাই রাজ্য। বি কি? সপুষ্পক জীব। সপুষ্পক, স মানে সহকারে, পুষ্পক মানে ফুল, তার মানে পুষ্প সহকারে যে জীব বা যে গাছ, তাহলে কে? উদ্ভিদ হচ্ছে। ফুল কাদের হয়? গাছেরই তো হয়। তার মানে যদি গাছই হয় তাহলে এ কোন রাজ্যে? গাছ হলে নিঃসন্দেহে এ প্লান্টি রাজ্যের জীব। এরপরে কি আছে? খাদ্য গলদকরণ করে। 2 নম্বর সৃজনশীলে আমি বলেছিলাম যে খাদ্য গলদকরণ করে খায়। আচ্ছা, কে? মানুষ। তাহলে খাদ্য গলদকরণ করে খায় যদি মানুষই হয় তাহলে মানুষ কোন রাজ্যের? মানুষ আবার প্রাণী, তাহলে প্রাণী যদি হয় তাহলে মানুষ কোন রাজ্যের? এই প্রাণীটা কোন রাজ্যের? অ্যানিমেলিয়া রাজ্যের। অ্যানিমেলিয়া রাজ্যের। তাহলে আমরা কিন্তু এ বি সি থেকে এটা নির্ণয় করতে পারলাম যে কি কোনটা কোন রাজ্য। এখন আমরা দেখি যে উদ্দীপকের গয়ে কি বলতেছে, প্রশ্ন কি বলতেছে? উদ্দীপকের সি এর রাজ্যগত অবস্থান লেখো। তার মানে রাজ্যগত অবস্থান বলতে এর বৈশিষ্ট্য লিখতে হবে, রাজ্যের যে বৈশিষ্ট্য। তাহলে সি এ কে ছিল? খাদ্য গলদকরণকারী জীব। এই যে সি এ খাদ্য গলদকরণকারী জীব মানে প্রাণী, মানে মানুষ, যে কোনো হইতে পারে, মানুষ ছাড়াও। তাহলে অ্যানিমেলিয়া রাজ্য, অর্থাৎ অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য এখন বর্ণনা করতে হবে। তো উদ্দীপকের জীব এভাবে আনসার করবে যে উদ্দীপকের সি খাদ্য গলদকরণকারী জীব, যা প্রাণীর বৈশিষ্ট্যের সঙ্গে মিল পাওয়া যায়। অর্থাৎ উদ্দীপকের সি অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো। এইটুকু কথা প্রথমে দিতে হবে। যে কোনো প্রশ্নেরই শুরুতেই 2 লাইন ভূমিকা দিতে হবে সুন্দর করে, তুমি কোন বিষয় সম্পর্কে অ্যান্সার করতে যাচ্ছ। তাহলে মানে ক্লিয়ার হয়ে যায়, আসলে কনসেপ্টটা ক্লিয়ার হয়, যে টিচাররা বুঝতে পারে যে আসলে কোন প্রশ্নের অ্যান্সার আমি করতে যাচ্ছি আসলে। তাহলে রাজ্যগত অবস্থান অর্থাৎ অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য যে 4-5টা যে বৈশিষ্ট্য বা 4টা বা 5টা বা বৈশিষ্ট্য যেটা আছে, সম্পূর্ণ বৈশিষ্ট্য দেওয়াই ভালো হবে। বৈশিষ্ট্য দিয়ে এটা আনসার কমপ্লিট করতে হবে। ঘয় কি বলতেছে? ঘয় বলতেছে যে উদ্দীপকের এ এবং বি এর মধ্যে তুলনামূলক আলোচনা করো।
তুলনামূলক আলোচনা মানে এই না যে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য নয়, কিন্তু তুলনা করতে হবে জাস্ট। এটাও সেম ক্যাটাগরির একটা প্রশ্ন। অনেক স্টুডেন্টরা ভুল করে এটা ছক দেখিয়ে পার্থক্য করে, কিন্তু আসলে তা কিন্তু নয়। অনেক গাইডে দেখা যায় যে তুলনামূলক আলোচনায় আবার পার্থক্য দেখা যায়, কিন্তু আমার মতামতে এখানে ছক না করে অ্যান্সার দেওয়াটাই ভালো। যখন পার্থক্য কথাটা থাকবে, যখন কেবলমাত্র পার্থক্য থাকবে যে পার্থক্য করো, তখনই কেবলমাত্র এইভাবে ছক দাগাইতে হবে। ডেফিনেটলি এভাবে ছক দাগিয়ে পার্থক্য আসতে হবে। যদি পার্থক্য কথাটা না থাকে, তুলনামূলক আলোচনা করো বা তুলনামূলক বিশ্লেষণ করো বা বৈশিষ্ট্য আলোচনা করো, যেটাই হোক, তখন কিন্তু এভাবে আর লেখা যাবে না, ছক করে আর লেখা যাবে না। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে ওই প্রশ্নগুলোর মতো অ্যান্সার করতে হবে যে উদ্দীপকের এ এবং বি এর তুলনামূলক আলোচনা করো এবং বিশ্লেষণ করো যে কোনটি অধিক উন্নত। তাহলে উদ্দীপকের এ কি ছিল, ক্যাটিন দিয়ে গঠিত একটি জীব, কোষপ্রাচীর জীব প্রাণী। তাহলে কি, ফাঞ্জাই রাজ্যের জীব। তাহলে উদ্দীপকের এ হচ্ছে ফাঞ্জাই রাজ্যের, যাদের কোষপ্রাচীর ক্যাটিন দ্বারা নির্মিত। ওকে, ফাঞ্জাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো লিখে দিলে, তারপর ফারা রাজ্যের বৈশিষ্ট্য লিখে দিলে। এরপর কি আছে, বি এর মধ্যে তুলনামূলক, বি কি সপুষ্পক জীব, প্লান্টিক, অর্থাৎ ক্লোরোফিল বিশিষ্ট সবুজ জীব, অর্থাৎ এরা কিন্তু অটোট্রফিক। বিটা কিন্তু অটোট্রফিক। এটা একটা মূল পার্থক্যের মতো প্রায়। যদি পার্থক্য আসতো তাহলে এটা মূল পার্থক্য দেওয়া যেত। আর এটা কি ছিল, এটা কি ছিল, হেটারোট্রফিক। এই হেটারোট্রফিকের বিপরীত হেটারোট্রফিক। কেননা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এ কোষপ্রাচীর ক্যাটিন দ্বারা নির্মিত। ওকে, তাহলে বি কি সপুষ্পক জীব, অর্থাৎ প্লান্টের রাজ্য। অর্থাৎ আমরা এখানে আলোচনা করব ফাঞ্জাই এ এবং বি যথাক্রমে ফাঞ্জাই এবং প্লান্টের রাজ্যের বৈশিষ্ট্য নিয়ে। এবং সব শেষে তুমি 2 লাইনে নিজের মতামত দিয়ে দিবা যে এই সমস্ত বৈশিষ্ট্য কারণের জন্য বা থাকার জন্য এর চাইতে বি অধিক উন্নত। ওকে, এভাবে অ্যান্সার শেষ করতে হবে। এখন কথা হচ্ছে যে এখানে যদি এই কথাগুলো না লিখে যদি এরকম থাকতো, প্রশ্নে আসতে এভাবে দেখা যায় যে তারপর কি ছিল, এভাবে যদি আসে তাহলে কি হবে, এতে কি বলছে, এতে পেনিসিলিয়াম নোটাটাম, বিতে কি আর্টোকার্পাস হেটেরোফাইলাস, আর সিতে কি হোমো সাপিয়েন্স। যদি তাই হয়, প্রশ্ন মনে করেছেন, তাহলে উদ্দীপকের সি এর রাজ্যগত অবস্থান, উদ্দীপকের সি কি হোমো সাপিয়েন্স, মানুষ কোন রাজ্যের, অ্যানিমেলের রাজ্যের, সেম অ্যান্সার। আচ্ছা, এতে কি আছে, পেনিসিলিয়াম নোটাটাম। পেনিসিলিয়াম কি, এটা একটা ছত্রাক। পেনিসিলিয়াম একটি ছত্রাক, যেটা আমি সুবিধা গিয়েছিলাম এরকম ভাবে। ছত্রাক পেনিসিলিয়াম নোটাটাম এবং পেনিসিলিয়াম ক্রাইসোজিনাম। এই পেনিসিলিয়াম থেকেই কিন্তু আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিল, জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জীব প্রজাতি। তাহলে পেনিসিলিয়াম নোটাটাম হচ্ছে ছত্রাক, তার মানে ফাঞ্জাই রাজ্য। সেম, বিয়ে কি আর্টোকার্পাস হেটেরোফাইলাস, কাঁঠালের বৈজ্ঞানিক নাম, তার মানে একটা গাছের বৈজ্ঞানিক নাম জানতে হবে। তাহলে আর্টোকার্পাস হেটেরোফাইলাস, নিঃসন্দেহে এটা একটা উদ্ভিদ। তাহলে উদ্ভিদ হইলে এটা কি, মানে কোন রাজ্য, প্লান্টি রাজ্য। তার মানে আমরা জানতে পারলাম যে এটা স্যার ফাঞ্জাই আর এটা হচ্ছে প্লান্টি। এই তো সেম অ্যান্সার। আবার যদি এরকম থাকতো যে
যদি এরকম থাকতো তাহলে কি হতো, উদ্দীপকের বি এর নামকরণ পদ্ধতি, বি কি আর্টোকার্পাস হেটেরোফাইলাস, তার মানে হচ্ছে যে এর যে নামকরণ পদ্ধতি, অর্থাৎ ওই যে আইসিবিএন কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত যে নিয়মগুলো আছে, যে বৈজ্ঞানিক নামগুলো ল্যাটিন ভাষা বা ল্যাটিন ভাষার মতন হতে হবে। আবার এর গণেগুণ প্রজাতি থাকবে, প্রথম আদ্যাক্ষরটি বড় হবে, বাকি সকল লেটারই হচ্ছে ছোট হাতের হবে, এবং গণেগুণ প্রজাতির নিচে আলাদা আলাদাভাবে দাগ দিতে হবে। প্রত্যেকটি জীবের বৈজ্ঞানিক নামগুলো ইউনিক হইতে হবে, অর্থাৎ একটা জীবের কেবলমাত্র একটাই নাম থাকবে এই পৃথিবীব্যাপী, তার সেকেন্ড কোনো নাম আর থাকবে না, এটা বৈজ্ঞানিক নামের নিয়ম। তারপর আর কি আছে যে একটা জীবের যদি একাধিক বিজ্ঞানী যদি নামকরণ করেন, তাহলে প্রথম যিনি নামকরণ করছেন তিনি প্রবর্তক হিসেবে থাকবেন, বা তার নামের প্রথম অক্ষর বা আদ্যাক্ষর থাকবেন। এই যে ব্যাপারগুলো, এই নামকরণ পদ্ধতিতে এই জিনিসগুলোই বিশ্লেষণ করতে হবে। উদ্দীপক এ সি এর মধ্যে কোনটি অধিক উন্নত? এতে তো আছে যে ফানজাই, আর সি কি হোমোসাপিয়াস, হোমোসাপিয়াস অধিক উন্নত। এভাবে প্রশ্নগুলোর ব্যাখ্যা দিতে হবে। আবার অনেক সময় যদি পার্থক্য দেখা যায়, যে অনেক সময় পার্থক্য আসে, মনে করে যে দুইটা পৃষ্ঠা, একটা প্রশ্ন লিখতে লিখতে এইটুকু এসে শেষ হয়ে গেছে, সাপোজ এইটুকু জায়গা আছে, গ বা ঘয়ে পার্থক্য দিতে হবে। এখন যদি 5টা বা 6টা পার্থক্য দিতে যাও, অবশ্যই 5টা থেকে 6টা পার্থক্য দিতে হবে। যদি পার্থক্য দিতে যাও দেখা যাচ্ছে যে এখানে 5টা 6টা পার্থক্য ধরতেছে না, তার মানে এখানে নিতে আর লেখার কোনো দরকার নাই। অবশ্যই এখানে প্লিজ টার্ন ওভার মানে পিটু এখানে দিয়ে, পিটু দিয়ে এরপরে পৃষ্ঠা শুরু থেকে পার্থক্য ওই পেজে সম্পূর্ণভাবে পার্থক্য দিতে হবে। ব্যাস, একটা সুন্দর অ্যান্সার হলো। পার্থক্য যখনই আসবে তখন পুরো পেজ নিয়ে পার্থক্য দেওয়ার চেষ্টা করবে। আর একটা বিষয় একটু মাথায় দিতে চাই, আমরা অনেক সময় দেখি যে স্টুডেন্টরা, এটা একটা পেজ নিলাম, কিছু কথা লেখার পর এখানে লিখতে হবে, মনে করে যে শালক সংশ্লেষণ, শালক আর ধরলো না, এখানে একটা হাইফেন দিয়ে এখানে সংশ্লেষণ দিল। আচ্ছা, শালক সংশ্লেষণ তো দুইটা হচ্ছে মানে আলাদা আলাদা কোনো ওয়ার্ড নয়, এটা তো একটাই ওয়ার্ড। তাহলে একটা ওয়ার্ডকে তুমি কেন এখানে ভেঙে দেখাচ্ছ? এখানে যদি শালক সংশ্লেষণ না ধরে, লিখো না এখানে, এখানে একটু স্পেস থাকুক, এইখান থেকে পুরোটা এখানে ফাঁকা থাকুক, এখান থেকে লেখো শালক সংশ্লেষণ। সম্পূর্ণ বিষয়ের ক্ষেত্রেই তাই, মানে সকল এই ওয়ার্ডের ক্ষেত্রেই তাই। আবার আমরা অনেক সময় দেখি যে আমাদের সরিয়াময় দেড়টা আবার কি এইখানে লেখে, ভাই কি দরকার এগুলো এইভাবে লেখা? আমাদের এখানে ধরতেছে না, এখানে লিখো না, এখানে লেখো আমাদের, তাহলে তো হয়ে গেল। এখানে ছন্ন ছড়া ওয়ার্ড মানে ভেঙে ভেঙে কিন্তু ওয়ার্ড এভাবে লেখা যাবে না, সুন্দর করে এভাবে লিখতে হবে। ওকে, সর্বশেষ আর একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। চতুর্থ সৃজনশীল, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ডায়াগ্রাম দেওয়া আছে, ক্রমান্বয়ে এ, তারপর প্রোটিস্টা, তারপর বি, তারপর সি এবং তারপর হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে এটা দেওয়ার কি কারণ? ওই যে কোষ বিভাজনের মেটাফেজের যে 5টি ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো যেন ক্রমান্বয়ে, এগুলো মানে যেমন ক্রমান্বয়ে জানতে হয়, টু অ্যাকর্ডিংলি জানতে হবে, ঠিক এই 5টা ধাপও ক্রমান্বয়ে টু অ্যাকর্ডিংলি জানতে হবে। অবশ্যই বা প্রোটিস্টার পরে মনোরা দেওয়া যাবে না, কিংবা ফানজাইয়ের পরে অ্যানিমালি দেওয়া যাবে না, অথবা অ্যানিমালিয়ার আগে হচ্ছে আমি মনে রাখে দিতে পারি না, ইচ্ছে মতো করে করতে পারি না, 1 2 5 7 9 এভাবে বলতে পারি না, 1 2 3 4 সিরিয়ালি বলতে হবে। ঠিক এটাও সিরিয়ালি জানতে হবে, সিরিয়ালি জানতে হবে, কারণ সিরিয়ালি না জানলে এই ধরনের সৃজনশীল আসতে অনেক সময় দেখা যায়, তখন কিভাবে অ্যান্সার করবো? কথা হচ্ছে যে তোমাকে সিরিয়ালি জানতে হবে, এবং এটাও জানতে হবে যে প্রথম রাজ্যের নাম কি, দ্বিতীয় রাজ্যের নাম কি, চতুর্থ রাজ্যের নাম কি, পঞ্চম রাজ্যের নাম কি, তৃতীয় রাজ্যের নাম কি। এখানে দেখা যাচ্ছে প্রথম এ রাজ্যে কি থাকে, বি এ রাজ্যে কোনো নাম দেওয়া নাই, বি এর মানে পরবর্তীতে দেওয়া আছে কি প্রতিষ্ঠা, তো প্রতিষ্ঠার আগে কি হয় মনে রাখা হয়, প্রতিষ্ঠার পরে কি হয় ফানজাই হয়, ফানজাইয়ের পরে বি, বি এর পরে সি, মানে সি এ এখানে কি হয়, বি তে ফানজাই, সি এ কি হয়, সি এ প্লান্টই হয়, প্লান্টের পরে অ্যানিমেলি তো দেওয়াই আছে। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এতে হবে মনেরা, এখানে প্রতিষ্ঠা দেওয়া আছে, বিতে কি হবে ফানজাই হবে, সিতে কি হবে প্লান্টই হবে, এবং এখানে অ্যানিমেলি দেওয়া আছে। এখন উদ্দীপকের এ রাজ্যগত বৈশিষ্ট্য, এ কি মনেরা, মনেরা রাজ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দিয়ে দিবা। ভয় কি বলতেছে, উদ্দীপকের বি এবং সি এর মধ্যে পার্থক্য করো, বি এবং সি, তাহলে বি কে ছিল, বি ছিল ফানজাই, ফানজাই, আর সি হচ্ছে কি প্লান্টি,
প্লান্টির, তাহলে ফাঞ্জাই এবং প্লান্টের মধ্যে পার্থক্য দিতে হবে। তাহলে ফাঞ্জাই এবং প্লান্টির মূল পার্থক্য হচ্ছে, প্রথম পার্থক্য হচ্ছে যে ফাঞ্জাই যে সমস্ত জীবেরা বসবাস করে এদের কোষপ্রাচীর কাইটিন নির্মিত, আর সিয়ের কি, সিয়ের কোষপ্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত। অর্থাৎ সিয়ে থাকবে হচ্ছে উদ্ভিদ যারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারবে, সবুজই। যদি আমি একটু বিশ্লেষণ করে দেই তাহলে বি এবং সি, বিয়ের কি হবে, এই যে এদের রাজ্যটা হচ্ছে প্রথমে এদের রাজ্য ফাঞ্জাই, এটা দিয়ে আমরা একটা করতে পারি। আর সি এ কি, সি এর রাজ্য হবে প্লান্টি, এটা একটা পার্থক্য করে দিতে পারি। তারপর বিয়ে কি, এদের কোষপ্রাচীর কাইটিন নির্মিত, তার মানে শর্টলি আমরা দিতে পারি যে কাইটিন নির্মিত। এদের কোষপ্রাচীর কি, সি এর সেলুলোজ নির্মিত, এদের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত। তারপরে কি, এদের ডিপ্লট পর্যায়ে শুরু হয় সি এর, অর্থাৎ প্লান্টিক, এদের ডিপ্লট পর্যায়ে শুরু হয় যৌন জনন অ্যানাস্টোগামাস প্রকৃতির, এদের দ্বিবিভাজন প্রক্রিয়ায় অথবা হচ্ছে আমিটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। কোষ বিভাজনের একটা আমরা দিয়ে দিতে পারি অনেক সময়। এছাড়া আরো অনেক প্রকার আছে। তারপর আমরা দিতে পারি যে এরা হচ্ছে হেটেরোট্রফিক, আর সিটা কি, সি হচ্ছে অটোট্রফিক। তো এইভাবে দিয়ে আমরা হচ্ছে পার্থক্য করতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে পার্থক্য না থেকে আবার কোনটি বেশি অধিক উন্নত, মানে কোনটি অধিক উন্নত, বি এবং সি এর মধ্যে কোনটি অধিক উন্নত, যেগুলো চিরাচরিত প্রশ্ন আসে। তাহলে কোনটি বেশি অধিক উন্নত, ফাঞ্জাই এবং প্লান্টি, এদের রাজ্যগত বৈশিষ্ট্য দিয়ে তার শেষে তোমাকে 2 বা 3 লাইনে বর্ণনা করতে হবে যে এই বৈশিষ্ট্যগুলো থাকার জন্য বি সি এর চাইতে অথবা সি বি এর থেকে বেশি উন্নত। এইভাবে এই প্রশ্নের আনসারগুলো শেষ করতে হবে। এর সঙ্গে শুধুমাত্র একটা জিনিস অনেক সময় আসে, দেখা যায় যে মানুষের যে বৈজ্ঞানিক ধাপগুলো আছে, অর্থাৎ আমি যদি এখানে দিয়ে দিই সৃজনশীল গয়ে, অনেক সময় দেখা যায় যে এটা দিয়ে একটি প্রশ্ন তৈরি করে দিই, অ্যানিমে অনেক সময় দেখা যায় এরকম একটা প্রশ্ন আসে, দেখা যায় যে অ্যানিমেলিয়ার বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসের ধাপগুলো বর্ণনা করো, অথবা বৈজ্ঞানিক ধাপগুলো ব্যাখ্যা করো, অথবা এইভাবে আসে যে মানুষের, অথবা আসে হচ্ছে হোমোসাপিয়েন্সের শ্রেণীবিন্যাস বা বৈজ্ঞানিক ধাপগুলো বিশ্লেষণ করো। তাহলে কোন 7টা ধাপ দিতে হবে? আমরা জানি যে শ্রেণীবিন্যাসের আন্তর্জাতিক 7টি কোড বা ধাপ আছে, যে 7টি কোড বা ধাপ, ওই যে ব্যাখ্যা যেটা আমি বললাম যে কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া, তারপর ফাইলাম হচ্ছে কর্ডাটা, এরপর আছে ক্লাস ম্যামালিয়া, তারপর আছে কি অর্ডার আছে প্রাইমেট, এরপর আছে ফ্যামিলি আছে হোমিনিডা, এরপর জেনাস আছে হোমো, এবং স্পেসিস হচ্ছে হোমোসাপিয়েন্স। তো এই যে 7টা ব্যাখ্যা, 7টা ধাপ লিখে প্লাস ব্যাখ্যা করতে হবে সুন্দর করে, ক্রমান্বয়ে এভাবে ব্যাখ্যা করতে হবে। তাহলে মূলত আজকে আমরা মোটামুটি 4 থেকে 5টা সৃজনশীল নিয়ে আলোচনা করলাম, এবং কোন কোন টাইপের প্রশ্ন কিভাবে আসে এবং কিভাবে বুঝে অ্যান্সার করতে হবে এই বিষয়গুলো নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি। এর বাইরে আর তেমন কিছুই নাই। হয় তোমাকে দেওয়া হবে ছবি দিয়ে উদ্দীপক তৈরি করে দেওয়া হবে, না হলে কথা লিখে, যেটা 1 নম্বর সৃজনশীল বলেছিলাম, কথা দিয়ে দেওয়া হবে, আর না হলে এভাবে ডায়াগ্রাম করে দেওয়া হবে, অথবা বৈজ্ঞানিক নাম দিয়ে দেওয়া হবে। এই অনুযায়ী এই প্রথম অধ্যায় অর্থাৎ জীবন পাঠ থেকে এই টাইপের সৃজনশীলগুলো দেওয়া হয়। ওকে, তো এর সঙ্গে প্রথম 3টি ক্লাসে আমি আলোচনা করেছি বিস্তারিত প্রথম অধ্যায় বোঝার জন্য, এবং আজকে 4র্থ ক্লাস অর্থাৎ প্রথম জীবন পাঠের 4র্থ এই ক্লাসে আমি শুধুমাত্র সৃজনশীল প্রশ্ন বা এর সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এরপরে যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, জীববিজ্ঞান 2026 পরীক্ষা চলতেছে, আগামী 20 মে জীববিজ্ঞান যে পরীক্ষাটা আছে এর আলোকে আমি একটা একদম হাইলাইটেড একটি সাজেশন, টপিক ভিত্তিক সাজেশন দেওয়ার চেষ্টা করব নেক্সট ক্লাসে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো।